সবাইকে আমন্ত্রণ চ্যানেল 24 এর দুপুর একটার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ড টি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি মার্জিয়া শ্রেয়া। বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম বিদেশ সফর। এই সফরে বাণিজ্য সম্প্রসারণ, শ্রমবাজার সহযোগিতা ও শিক্ষা প্রযুক্তি খাতে সুযোগ বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পাবে। কুয়ালালামপুর থেকে শাহনওয়াজ বাবলুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সাজিদুল আলম তুহিন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দেশটির সফরে আসছেন তারেক রহমান। রোববার বিকেলে ঢাকা ছেড়ে কুয়ালালামপুর পৌঁছাবেন স্থানীয় সময় সন্ধ্যায়। সফরের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে ২২ জুন। এদিন মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়াতে আনোয়ার ইব্রাহিমের সাথে বৈঠক করবেন তারেক রহমান। দুই সরকার প্রধানের বৈঠকে দুটি সমঝোতা স্মারক ও দুটি নোট অফ এক্সচেঞ্জ সই হতে পারে। এছাড়া বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধি, জনশক্তি রপ্তানি, শিক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা হবে। গুরুত্ব পাবে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সুযোগ তৈরির বিষয়টিও। কর্মী বান্ধব এবং জনগণ বান্ধব সরকার যদি বাংলাদেশের কোনো ব্যাংকের এনে জয়েন্ট ভেঞ্চার করেও আমাদের এই ব্যবসায়ীদেরকে সহযোগিতা করা হয়, আমাদের কমিউনিটি দিন দিন খালি বাড়তেই থাকবো। যারা আনডকুমেন্ট প্রবাসী আছে তাদেরকে লিগ্যালাইজেশন করার যে দাবিটা, এটা আমাদের প্রধান দাবি থাকবে। তার পাশাপাশি নতুন শ্রমবাজার খুললে সেটাকে আমরা সাধুবাদ জানাই। তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা। তাদের প্রত্যাশা পূরণ হবে দীর্ঘদিনের দাবি দেওয়া। অন্য দেশের শিক্ষার্থীদেরকে তারা জব করার সুযোগ সুবিধা দেয়, কিন্তু বাংলাদেশের শিক্ষার্থীদের সেই সুযোগটা এখানে নাই। বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ আছে, এটা যেন উনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে যেন উনি অনুরোধ করেন। আরেকটা আমাদের দাবি হচ্ছে, এখানে দীর্ঘদিন ধরে অনেক মানুষ জেলে আছে, হাই কমিশন যেন এটা তদারকি করে যাতে তাদের দীর্ঘদিন ধরে জেলে থাকতে না হয়। এই সফরে মালয়েশিয়ার কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধির সাথেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর শুধু দুই দেশের কূটনৈতিক আনুষ্ঠানিকতায় নয়, বরং এখানে বসবাসরত লাখো বাংলাদেশিদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের গুরুত্বপূর্ণ সুযোগ। প্রবাসীদের বিশ্বাস, শ্রমবাজার সম্প্রসারণ, সিন্ডিকেট মুক্ত কর্মী নিয়োগ এবং প্রবাসী কল্যাণ নীতি বাস্তবায়নের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও নতুন উচ্চতায় যাবে। শাহনওয়াজ বাবলু, চ্যানেল 24, কুয়ালালামপুর, মালয়েশিয়া। প্রধানমন্ত্রীর সফরের আরো খবর জানাতে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহনওয়াজ বাবলু। যাচ্ছি তার কাছে। বাবলু, বিকেলে তো প্রধানমন্ত্রী এখান থেকে ঢাকা থেকে রওনা দিবেন, তো মালয়েশিয়ার বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাতে কারা উপস্থিত থাকবেন, কি আয়োজন থাকবে এবং তার কি কি কর্মসূচি রয়েছে, বিস্তারিত জানাবেন। মালয়েশিয়া বাংলাদেশ সময় বিকেলবেলা বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানে করে তিনি এই মালয়েশিয়া আসবেন। মালয়েশিয়ান সময় 9:15 দিকে তিনি এখানে পৌঁছানোর কথা রয়েছে। কিন্তু এখানে রাষ্ট্রীয় অভ্যর্থনা সেটি দেওয়া হবে, কিন্তু স্থানীয় প্রবাসী বা এখানের কমিউনিটি যারা রয়েছেন তারাও হয়তো বিমানবন্দরের সামনে দাঁড়াবেন। কিন্তু এখানে মূলত বলা যায় প্রধানমন্ত্রী দীর্ঘদিনের প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বিদেশ সফর, তার এটা অনেকটা তাৎপর্যপূর্ণ এবং গুরুত্ব বহন করে। প্রবাসী যারা এখানে বসবাস তাদের কাছে, তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ব্যাপক। আমার সঙ্গে একজন এখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি রয়েছেন, যিনি দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছেন। আমরা তার কাছে আসলে জানতে চাইবো প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরটা তাদের কাছে কতটা তাৎপর্যপূর্ণ এবং তাদের কি দাবি দেওয়াটা আছে। আসসালামু আলাইকুম। আমি একজন প্রবাসী হিসেবে আজকে খুবই আনন্দিত যে আমাদের দেশে প্রাইম মিনিস্টার মালয়েশিয়াতে আসছেন এবং এখানে প্রাইম মিনিস্টারের সাথে মিটিং করবেন। এবং আমি আমার প্রধানমন্ত্রীর কাছে একটাই জিনিস চাবো, সেটা হচ্ছে এখানে যে লোকগুলো অবৈধ আছে, এখানে অনেক লোক অবৈধ আছে বাংলাদেশি, তাদের যে বৈধকরণের যে প্রক্রিয়াটা, সেটা যেন আমাদের প্রধানমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে আলোচনা সাপেক্ষে সেটা যেন করে আর কি, চূড়ান্ত সিদ্ধান্ত বাস্তবায়ন করে আর কি। পাশাপাশি শ্রমবাজার খুললে সেটাকেও আমরা সাধুবাদ জানাবো। আমাদের অবৈধদেরকে বৈধকরণের প্রক্রিয়াটা আমাদের বিশেষ চাওয়া থাকবে আর কি। ধন্যবাদ। আসলে এখানে তাদের মূলত হচ্ছে শ্রমবাজার এবং অবৈধ অভিবাসী যারা রয়েছেন তাদের যাতে ভিসা নিশ্চয়তা দেওয়া হয়। এবং আপনি জানেন 2023 সাল থেকে এখানে বাংলাদেশ থেকে যারা শ্রমিক যারা আসতেন তাদের কলিং ভিসা বন্ধ রয়েছে। এখন প্রধানমন্ত্রীর সফর, তারা প্রত্যাশা করছেন তাদের এটি প্রত্যাশা পূরণ হবে। এবং আপনি জানেন প্রধানমন্ত্রী আজকে আসার পরে এখানে কুয়ালালামপুরে
এখানে 5 তারকা হোটেলে থাকবেন রাতে। সেখানেই একটা কূটনৈতিক সুধী সমাবেশের হওয়ার কথা রয়েছে, বিশেষ করে যারা বাঙালি কমিউনিটি এখানে রয়েছেন তাদের সঙ্গে। এবং আগামীকাল অর্থাৎ সোমবার 22 জুন মূল কার্যক্রম এখানে সকাল 8:30টায় যে এখানকার প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার একটি দ্বিপাক্ষিক বৈঠক হবে। বৈঠক শেষে যৌথ একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। এরপরে তিনি মধ্যাহ্নভোজে অংশ নেবেন এই আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে, তার যে সরকারি বাসভবন সেখান থেকে তিনি কুয়ালালামপুর ফিরবেন। কুয়ালালামপুরে এখানে তিনি এই মালয়েশিয়ার 3টি ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখান থেকে তিনি চীনের উদ্দেশ্যে রওনা করবেন। তো আজকের এই মালয়েশিয়ার এই সফর প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের এখানকার প্রবাসী যারা রয়েছেন তাদের প্রত্যাশা। আপনি জানেন এই মালয়েশিয়াতে বাংলাদেশে প্রায় 11,000-এর বেশি শিক্ষার্থী এখানে পড়াশোনা করেন এবং তাদের দীর্ঘদিনের দাবি দেওয়া, যেটি আমরা কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে অন্যান্য দেশের শিক্ষার্থী যারা এখানে পড়াশোনা করতে আছেন তারা যে সুযোগ সুবিধা পান, কিন্তু বাঙালি শিক্ষার্থী যারা রয়েছেন তারা সেই সুযোগ সুবিধা পাচ্ছেন এবং তাদের সুযোগ সুবিধা যাতে তারা পান এবং তাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো যাতে লাঘব হয় সেটি প্রত্যাশা করছেন। আর এখানে আরও প্রবাসী যারা রয়েছেন তারা বলেছেন যে এখানে যারা জেলে রয়েছেন, বিশেষ করে প্রবাসী বাংলাদেশি যারা বিচার জেলে রয়েছেন তাদেরকে মুক্তির ব্যবস্থা করা হয়। ওভারঅল প্রবাসীদের মধ্যে বাঙালি প্রবাসী যারা রয়েছেন তারেক রহমানের সফরকে কেন্দ্র করে ব্যাপক উচ্ছ্বসিত উদ্বেলিত তারা প্রত্যাশা করছেন দীর্ঘদিন ধরে তাদের যে সমস্যা সেটি তারেক রহমানের সফরকে কেন্দ্র করে অনেকটাই লাঘব হবে। শ্রেয়া। ধন্যবাদ বাবলু। দর্শক, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের খবর জানতে আমরা যুক্ত ছিলাম কুয়ালালামপুরে। রাজধানীতে এআই ট্রাফিক ক্যামেরা বন্ধ হয়ে গেছে এমন গুজবে দেখা দিয়েছে বিভ্রান্তি। বিশেষ করে কারওয়ান বাজার ও বাংলা মোটর এলাকার ক্যামেরা নিয়ে তৈরি হয়েছে এই আলোচনা। তবে ডিএমপি বলছে এই গুজবের কোনো ভিত্তি নেই, বরং আরও ক্যামেরা স্থাপনের কাজ চলছে। সুলতান মাহমুদ আরিফের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর ব্যস্ততম দুই মোড় কারওয়ান বাজার ও বাংলা মোটর। ট্রাফিক আইন ভঙ্গকারীদের শনাক্ত করতে দিনরাত নজর রাখছে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ক্যামেরা। কিন্তু সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিন্ন এক দাবি। বলা হয় এই দুই এলাকায় এআই ক্যামেরা বন্ধ হয়ে গেছে, প্রযুক্তি নির্ভর নজরদারি ব্যবস্থা আর কাজ করছে না। এই দাবিকে কেন্দ্র করে শুরু হয় আলোচনা সমালোচনা। অনেকের ধারণা রাজধানীর গুরুত্বপূর্ণ সিগন্যালগুলোতে আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা অচল হয়ে পড়ছে। এই ধারণার সত্যতা যাচাইয়ে দেখা গেল ট্রাফিক লাইট মেনেই চলাচল করছেন যাতায়াতকারীরা, সচল আছে এআই ক্যামেরাও। তবে কখনো কখনো বিদ্যুৎ ও যোগাযোগ অবকাঠামো সংক্রান্ত কাজে ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যা ঠিক করা হয় সাথে সাথেই। কারণ এলাকা সোনারগাঁও ক্রসিংয়ে এআই ক্যামেরা বন্ধ হয় নাই, সরানো হচ্ছে, এটা গুজব। কোনায় হলো ইঁদুর কাটছিল, এই লাইটটার জন্য আসলে সিগন্যালের একটা লাইট অফ ছিল তো এক বেলা। আর কারওয়ান বাজারের যে কথা বলছো, ওইখানে মনে হয় রাস্তা খুঁড়তে গিয়ে তার একটা হইলো গিয়ে কোপ দিয়ে তার কেটে ফেলছিল। ওই তারের কারণে সিগন্যাল লাইটের সাথে এআই ক্যামেরা কানেক্টেড। ডিএমপির আইসিটি বিভাগের সিনিয়র সিস্টেম বিশ্লেষক জানালেন, যান চলাচলে শৃঙ্খলা আনতে এআই ক্যামেরা পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। মিলছে এর সুফল, তাই বন্ধ করার প্রশ্নই আসে না, বরং বাড়ানো হচ্ছে পরিধি। একটা ক্যামেরা বন্ধ নাই। আমরা হচ্ছে কি এটা ঘটনা বলি, আমরা বাংলা মোটরে 3টা ক্যামেরা ছিল, আমরা 4টা করছি, আরেকটা ইনস্টল করছি, 4টা করছি। এই একটা ইনস্টল করতে যে সবার মধ্যে ধারণা এই ক্যামেরা বন্ধ, নতুন যোগ হচ্ছে, আবার ওগুলো এই সার্ভিসের মধ্যে অ্যাড হচ্ছে। আমরা এই যে 110 পেয়েছি, আরো 10টা আমাদের হাতে আছে। রাজধানীতে এই ব্যবস্থা চালুর পর থেকে প্রতি সপ্তাহে 3 শতাধিক মামলা দায়ের করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। ভঙ্গুর অর্থনীতি থেকে বের হতে আরও 2 বছর সময় লাগবে। সিপিডির বাজেট আলোচনায় এই কথা জানান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, বাজেট প্রক্রিয়া করতে 6 মাস সময় প্রয়োজন হলেও 1.5 মাসের মধ্যে করা হয়েছে। এজন্য সরকারকে নানা বাস্তবতার মধ্য দিয়ে যেতে হয়েছে। জানান, উচ্চ সুদে প্রাইভেট সেক্টরগুলো ধুঁকছে। এমন অবস্থায় বাজেট সহায়তায় ব্যাংক খাত থেকে ঋণ নেওয়া কমাবে সরকার। পরবর্তীতে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর কথাও জানান মন্ত্রী। একটা বাজেট প্রক্রিয়া হচ্ছে 6 মাসের প্রক্রিয়া লাগে। আমরা 1.5 মাসে বাজেটটা করতে হয়েছে, অনলি 1.5 মাসের মধ্যে বাজেট করতে হয়েছে। আমি বলছি না এই বাজেটটা পারফেক্ট বাজেট। এই বাজেটের মধ্যে যেখানে যেখানে সমস্যা রয়ে গেছে এগুলো আমরা আবার দেখছি, এখন রিভিউ করছি। ইটস এ কন্টিনিউয়াস।
সালের আগে ঢাকা নিউ ইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা নেই। বেসামরিক বিমান চলাচল মহাপরিকল্পনা কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম জানান, নতুন বোয়িং উড়োজাহাজ বিমানের বহরে যুক্ত হতে অন্তত 5 বছর সময় লাগবে। এই সময়ের মধ্যে এয়ারবাস থেকে উড়োজাহাজ লিজ নেয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, 16 ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগেই নির্মাণ কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। লিজ নেওয়ার প্ল্যান আছে আমাদের, কারণ আমাদের ওইটা পেতেও তো আমাদের সময় লাগবে। সে 5 বছরের মতন একটা টাইম পিরিয়ড আছে, সেই 5 বছরটা কাভার দেওয়ার জন্য আমরা লিজে যাব। এবারে প্ল্যানিং চলছে, এখনো কোনো ফাইনাল ডিসিশন আসে না, আমরা এটা নিয়ে প্ল্যানিং করছি। আমরা সামনের বছরে অক্টোবরে আইকা অডিটটা শেষ করবো, তারপরই আমরা চেষ্টা করবো এফের যে অডিটটা আছে সেটা শেষ করার জন্য, এবং আমার বিশ্বাস সেই অডিটের মাধ্যমে আমরা আমাদের ক্যাটাগরিটা আমরা করতে পারবো। আমরা বলতে পারি যে 2027 অনওয়ার্ডস অডিটের পর আমরা ইনশাআল্লাহ এটা করতে পারবো। অন্তর্বর্তী সরকারের গাফিলতির কারণেই হামের প্রাদুর্ভাব ঘটে। এজন্য তদন্তের প্রয়োজন নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর SM জিয়াউদ্দিন হায়দার। সচিবালয়ে এক মতবিনিময় সভায় তিনি বলেন, 3 থেকে 4 বছরের মধ্যে 1 লাখ স্বাস্থ্যকর্মী এবং 25,000 মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে। এর জন্যই তো আপনার 2024-25-এর যে টিকার রাউন্ড, সেই টিকার রাউন্ডটা পুরোপুরি মিস করা হয়েছে। হ্যাঁ, ভ্যাকসিনের কোনো প্রকিউরমেন্ট হয়নি, আপনার ফ্যামিলি প্ল্যানিংয়ের এই যে কন্ট্রাসেপটিভ প্রোডাক্ট, এগুলো প্রকিউরমেন্ট হয়নি। এখানে গাফিলতি আছে, এটা নিঃসন্দেহে আমরা বলতে, এর জন্য কোনো তদন্ত করার দরকার নেই। হামের প্রকোপের খবর জানাতে বরিশাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী কাউসার হোসেন রানা। যাচ্ছি তার কাছে। রানা, বরিশালের হাসপাতালে হামের প্রাদুর্ভাব কেমন দেখছেন? হ্যাঁ শ্রেয়া, বরিশালে গত কয়েক মাস যাবত যে হাম পরিস্থিতি রয়েছে বা হামের উপসর্গ নিয়ে রোগী এবং যে অবস্থা রয়েছে ভর্তির, সেই পরিস্থিতি কিন্তু এখনও তার থেকে উন্নতি ঘটেনি। এখনও বরিশালের বিভিন্ন হাসপাতালে, বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে 6 শতাধিক রোগী ভর্তি রয়েছে এবং গত 24 ঘন্টায় প্রায় 150 রোগী বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। তো আমরা এখন পর্যন্ত বরিশাল বিভাগেই মৃত্যুর হার, শিশু মৃত্যুর হার এটি অর্ধশত পেরিয়ে গেছে আরও কয়েকদিন আগে, এবং এটি বর্তমানে 52 জন শিশুর মৃত্যুর তথ্য আমাদের কাছে রয়েছে, যেটি সরকারিভাবে আমাদেরকে জানানো হয়েছে। এবং এই মৃত্যুর অধিকাংশই বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে, এবং যারা মারা গিয়েছে এদেরও অধিকাংশ বরিশালের বিভিন্ন জেলা এবং উপজেলার। প্রথমে ছিল বরগুনার সবচেয়ে বেশি, এরপরে পটুয়াখালীর, এখন পিরোজপুরের, অর্থাৎ বরিশালের বিভিন্ন জেলাগুলোতে কিন্তু এই রোগ ছড়িয়ে পড়েছে। এবং এখন আমরা দেখছি শুধু শিশু নয়, শিশুদের পাশাপাশি বয়স্ক যারা, তারা এই হাম রোগে বেশ আক্রান্ত হচ্ছেন এবং বরিশালের হাসপাতালের যে করিডোরগুলো সেগুলো কিন্তু রোগীতে ভরে গিয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল সদর হাসপাতালে, যেখানে এসে আমি দেখতে পেয়েছি যে এখানে রোগীরা যে বিছানা রয়েছে, শয্যা রয়েছে, সে তার থেকে অনেক বেশি রোগী ভর্তি হয়। এখন তাদেরকে বারান্দায় ফ্লোরে অবস্থান করতে হচ্ছে এবং এই হাসপাতালে বর্তমানে প্রায় অর্ধশত রোগী ভর্তি রয়েছে এবং গত 24 ঘন্টায় এখানে প্রায় 20 জন রোগী নতুন করে ভর্তি হয়েছে। অর্থাৎ রোগীর যে আগমন সেটি কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এবং এখানে আসার পর দেখেছি যে এত পরিমাণ রোগী রয়েছে, তারা অস্বাস্থ্যকর পরিবেশে রয়েছে। এখানে সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। চিকিৎসকরা যেখানে বারবার বলছেন যে হাম রোগীকে আইসোলেটেড অবস্থায় রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রাখতে হবে, সেটি কিন্তু আসলে দেওয়া সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য রোগী এবং রোগীর স্বজনরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে। এই ছিল বরিশালের পরিস্থিতি। শ্রেয়া, ধন্যবাদ রানা। দর্শক, হাম পরিস্থিতির খবর জানতে আমরা যুক্ত ছিলাম বরিশালে। উজানের ঢল আর কয়েকদিনের বৃষ্টিতে বাড়ছে উত্তরাঞ্চলের নদ নদীর পানি, যদিও বিপদসীমার নিচে রয়েছে পানি। সকাল 9টায় লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে বিপদসীমার 23 সেন্টিমিটার নিচে আর তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপদসীমার 13 সেন্টিমিটার নিচে পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে। গতকাল থেকে এই অঞ্চলে নদ নদীর পানি বিপদসীমার কিছুটা কাছাকাছি প্রবাহিত হতে দেখা যায়। তিস্তা পাড়ের কিছু নিচু এলাকার রাস্তাঘাট ও চরের ফসলি জমি ডুবে গেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, পানি বৃদ্ধি অব্যাহত থাকলে উত্তরাঞ্চলের 5 জেলায় বন্যা দেখা দিতে পারে। এদিকে ধীরে ধীরে বাড়ছে সিলেটের 4 জেলার নদ নদীর পানি।
কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপার নিহত হয়েছেন। পুলিশ জানায় সকালে সোনা মসজিদ থেকে পাথর বোঝাই ট্রাকটি খুলনায় যাচ্ছিল। কুষ্টিয়া বাইপাস রোড এলাকায় এলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে যায়। পরে ট্রাকটিতে আগুন ধরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। উদ্ধার করা হয় ট্রাক চালক আনিস ও সহকারী রতনের মরদেহ। ঝিনাইদহের শৈলকুপায় বাস চাপায় এক ট্রাক চালক নিহত হয়েছেন। সীমান্তের বিভিন্ন স্থানে পুশিন ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। আরও খবর জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আনোয়ার হোসেন। আনোয়ার, সীমান্তের কি পরিস্থিতি জানাবেন? হ্যাঁ শ্রেয়া, আসলে কড়া পাহারা আর লাগাতার নজরদারি তো থামছে না পুশিন। প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে নারী, পুরুষ, শিশু এবং বৃদ্ধদেরকে পুশিনের চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তো এরই ধারাবাহিকতায় গতকালও চাঁপাইনবাবগঞ্জের চোকা সীমান্ত দিয়ে 20 জনকে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। তবে বিজিবির তাৎক্ষণিক টহল এবং সতর্ক অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে বিএসএফ এর। তবে চোকা সীমান্তে গতকাল সারাদিনের যে উত্তেজনা আর উদ্বেগ এবং উৎকণ্ঠা কাজ করছিল সীমান্তের মানুষের মাঝে, তো সেই উদ্বেগের পর এই মুহূর্তে সীমান্ত পরিস্থিতি শান্ত এবং স্বাভাবিক রয়েছে। নতুন করে কোনো পুশিনের ঘটনা আজকে জেলার কোনো সীমান্তেই ঘটেনি। তবে গতকালকে পুশিনের সেই ঘটনার রেশ এখনো কাটেনি সীমান্ত জনপদের মানুষের মন থেকে। শুধু এটি নয়, গত 15 এবং 13 জুনও রাতে রোকনপুর সীমান্ত দিয়ে 2 দফা এবং 4 জন বাঙাবাড়ি সীমান্ত দিয়েও 28 জনকে পুশিনের চেষ্টা করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এবং অল্প কয়েকদিনের ব্যবধানে বারবার একই জেলার একাধিক সীমান্ত দিয়ে ধারাবাহিকভাবে পুশিনের চেষ্টা দেখা যাচ্ছে, যেতে সীমান্তে মানুষের মাঝে উদ্বেগ ও উৎকণ্ঠা আরো বাড়াচ্ছে। তো এতে সীমান্তে নিরাপত্তা পরিস্থিতির পাশাপাশি মানবিক বিষয়টিও নতুন করে আলোচনায় আসছে। এবং আপনাকে যদি বলি যে চাঁপাইনবাবগঞ্জে 3টি বিজিবি ব্যাটালিয়নের অধীনে 184 কিলোমিটার সীমান্ত পথ রয়েছে, যেখানে প্রায় 36.5 কিলোমিটার এখনো কাঁটাতারের বেড়া নেই। পাশাপাশি বিশাল নদীপথও রয়েছে। তো জেলার 3টি বিজিবি ব্যাটালিয়ন পুরো এলাকা জুড়ে নজরদারি চালাচ্ছে, ঝুঁকিপূর্ণ পর্যায়ে টহল, গোয়েন্দা তৎপরতা এবং অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি স্থানীয়দের নিয়ে সচেতনতামূলক সভা, মত বিনিময় এবং মাইকিং চালানো হচ্ছে। তবে স্থানীয়রা বলছেন যে বারবার এমন পরিস্থিতি শুধু নিরাপত্তা নয়, সীমান্তে মানুষের স্বাভাবিক জীবনেও প্রভাব ফেলছে। তাই ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে দুই দেশের মধ্যে রাষ্ট্রীয় এবং কূটনৈতিক পর্যায়ে আরো কার্যকর উদ্যোগের দাবি তাদের। তো সব মিলিয়ে এখন সীমান্তের আতঙ্কের চেয়ে সতর্কতার উপস্থিতি বেশি। নতুন কোনো পুশিনের ঘটনা আজকে নেই, পরিস্থিতিও শান্ত। তবে এই শান্তি কতটা দীর্ঘস্থায়ী হবে আর মানবিক সংকট যেন নতুন করে তৈরি না হয় বা দীর্ঘস্থায়ী না হয়, সেই দিকে নজর সীমান্তবাসী থেকে শুরু করে সংশ্লিষ্ট সবার। শ্রেয়া, ধন্যবাদ আনোয়ার। দর্শক, সীমান্ত পরিস্থিতির খবর জানতে আমরা যুক্ত ছিলাম চাঁপাইনবাবগঞ্জে।